জি, তাহলে আজকে আমাদের মেইন সেশনটা হচ্ছে এটা নিয়ে যে ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে আমাদের যে ফিজিক্স পড়াশোনাটা আমরা কিভাবে করব, বিশেষ করে হচ্ছে আমাদের যখন অ্যাডমিশন রিলেটেড ব্যাপারগুলো আমরা কিভাবে পড়ে ফেলবো এবং এইচএসসি তে যেভাবে পড়বো ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম। সো ফার্স্ট অফ অল আমি আগে এটা বলি আপনাকে যে আপনি ফিজিক্সটাকে যদি ভালোভাবে পারতে চান, ঠিক আছে, ফিজিক্স ভালোভাবে পারার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষাতে ভালো করতে চান, বিশেষ করে এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক যেটাই হোক, আপনাকে একটু কষ্ট করতে হবে। মানে আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি একেবারে ফ্রি খুব ইজিলি করে ফেলবেন ব্যাপারগুলো এরকম না। খুব বেশি কষ্ট না, জাস্ট একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। বিশেষ করে ফিজিক্সটা যদি আপনি একটু রেগুলারলি না পড়েন তাহলে দেখা যাবে সবগুলো জিনিস আপনার কাছে খুব ধোঁয়াশা হয়ে গেছে। ঠিক আছে, মানে অল্প অল্প করে দেখা যাবে আপনাকে 2 দিনে মাত্র 2 ঘন্টা পড়তে হচ্ছে, বা 2 দিনে 3 ঘন্টা পড়তে হচ্ছে, বা 2 দিনে 4 ঘন্টা পড়তে হচ্ছে। দ্যাট ইজ অনেক ক্ষুদ্র একটা সময় আপনার ফিজিক্সের পিছে ব্যয় করতে হবে, যা আমি যেভাবে রুটিনটা দিব আপনাদেরকে সেটা যদি আপনি মেনে চলেন অনেক ইজি হবে। এবার আসেন, এরপরে আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই এইচএসসি লাইফের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে আপনার বোর্ড বা এইচএসসি পরীক্ষাটা। ঠিক আছে, আপনি যাই করেন না কেন, আপনি অ্যাডমিশন পরীক্ষা দিতে যান, আপনি মেডিকেল অ্যাডমিশন দেন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন দেন, যেই টাইপের অ্যাডমিশন পরীক্ষা আপনি দিতে চান না কেন, আপনার এইচএসসির ইম্পর্টেন্টটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এইচএসসির ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনি যদি এইচএসসি সিলেবাসটা 100% ভাবে পারেন, এইচএসসি যদি পুরোপুরি 100% ভাবে শিখে ফেলেন, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এইচএসসির প্রিপারেশন 100% করা মানে যে কোনো অ্যাডমিশনে আপনি 60-70% কাভার করে ফেলেন। বুঝেন ব্যাপারটা, এইচএসসিটা যদি আপনি 100% কাভার করেন, অন্য যে কোনো অ্যাডমিশন আপনার 60 থেকে 70% কাভার হয়ে গেছে, অন্য অ্যাডমিশন আপনার জন্য 60-70% ফুল কাভার। সো ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন যে আপনি এইচএসসির প্রিপারেশন ভালোভাবে নেবেন, আপনার অ্যাডমিশনে আপনি অনেক আগায় থাকবেন। এই ব্যাপারটা মাথায় রাখবেন। এবং এইচএসসি তে আপনার ভালো করার গুরুত্ব অনেক বেশি, কারণ আপনারা যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছেন, মেডিকেলে আপনারা জানেন এইচএসসি জিপি এর উপর বেস করে একটা মার্কস আছে। সেম অনেকগুলো ভার্সিটি যেমন ঢাকা ভার্সিটির মধ্যে আছে, তারপর হচ্ছে কি বলে ওই চিটাগং ইউনিভার্সিটির মধ্যেও কিছু মার্ক আছে, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যেও মাঝখানে কিছু মার্ক ছিল, আবারও হয়তো চালু করে দিবে। সো এইচএসসির যে জিপিএটা আপনি পাবেন সেই জিপিএটার উপর বেস করে অনেকগুলা মার্ক আছে, বিশেষ করে মেডিকেলে আসলে মার্কটা অনেক বেশি। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এরপরে হচ্ছে আরেকটা কথা মাথায় রাখবেন সবাই, সেটা হচ্ছে এইচএসসির মধ্যে আপনি যদি খারাপ করেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন তারা কিন্তু এক্সামই দিতে পারবেন না। মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এক্সামই দেওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের মধ্যে আলাদা করে একটা এলিজিবিলিটি দেয়, ওই এলিজিবিলিটি পাওয়ার জন্য আপনার এইচএসসি তে ভালো রেজাল্ট থাকতে হবে, দ্যাট ইজ মেইনলি A+ থাকতে হবে, সায়েন্সের সাবজেক্ট গুলোতে A+ থাকতে হবে, এটা আর কি। তো এই কথাটা বলা হইলে এখন মেইন ব্যাপারটাতে আসবো, সেটা হচ্ছে এইচএসসি আপনার মেইন টার্গেট। এবং এইচএসসি শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা এই সায়েন্সের সাবজেক্ট গুলো ছাড়াও বাংলা, ইংলিশের গুরুত্ব এবং আইসিটি এগুলোর গুরুত্ব কোনো অংশে ফেলে দেওয়ার মতো না। সো সবাই সবগুলা সাবজেক্টই অল্প অল্প করে পড়বেন। কেউ শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তেছেন, এই ভুলটা কেউ করবো না। এই ভুলটা সবাই প্রথম থেকে করতে থাকে, আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের সাবজেক্ট গুলোতে গুরুত্ব বেশি দিব। হ্যাঁ, গুরুত্ব বেশি দিবেন, কিন্তু এর মানে এই না যে বাকি সাবজেক্ট গুলো আপনি ছেড়ে দিবেন। সো অবশ্যই 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 বাকি সাবজেক্ট গুলাও একটু একটু করে পড়বেন। আপনি কোন স্যারের কাছে পড়েন বা না পড়েন ডাজেন্ট ম্যাটার, কিন্তু নিজে নিজে একটু হইলেও ব্যাপারগুলো সবসময় পড়বেন। কারণ সপ্তাহে 1 দিন টাইম রাখবেন বা সপ্তাহে 2 দিন টাইম রাখবেন যে না আমি বাংলা, ইংলিশ এবং আইসিটিটা পড়বো। যদিও ইংলিশ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে বাইরে পড়ে, বাংলাও অনেকে পড়ে। যারা না পড়েন তাদের জন্য বলতেছি যে আপনি একটা রুটিন রাখবেন যে সপ্তাহে একটা টাইম বা সপ্তাহে 2টা টাইম আমি বসবো, আমি বাংলা একটা গদ্য একটা পদ্য বা বাংলায় দ্বিতীয় পত্রে কিছু একটা জিনিস পড়বো, ইংলিশ পড়বো, আইসিটি পড়বো। আইসিটিও অনেকে প্রাইভেট পড়েন, আচ্ছা যাই হোক। তাহলে এতটুকু হচ্ছে আমাদের পুরো এইচএসসির ব্যাপারে, যে না আপনি সব সাবজেক্টে ইকুয়াল গুরুত্ব দিবেন। গুরুত্ব দেওয়ার পরে পরে কি আপনি ফিজিক্সটা কিভাবে আরো এক্সট্রা গুরুত্বের সাথে পড়বেন, যে কারণ ফিজিক্স সায়েন্সের একটা সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট গুলো মূলত একটু কঠিনই হয়, আপনারা জানেন সবাই। সো একটু জাস্ট গুরুত্ব দিলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আসুন, সর্বপ্রথম এইচএসসির জন্য যদি আপনি এইচএসসি রেজাল্টটার জন্য আপনি যদি অন্য কোথাও অ্যাডমিশন দিতে না পারেন, এই কথাটা সবার আগে মাথায় রাখবেন। আপনার যদি A+ না আসে, তাহলে আলটিমেটলি আপনার অ্যাডমিশনের জন্য যে আপনি এখনকার প্রিপারেশন নেবেন আলটিমেটলি কোনো লাভ নেই। এই কথাটা সবার আগে আমি বুঝাতে যাচ্ছি যে আমি তো আপনাকে ফিজিক্স কিভাবে ভালো করতে হয় এটা আমি বুঝিয়ে দিব, কিন্তু আপনি মনে করেন অ্যাডমিশন দিতে চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, সাপোজ বুয়েটে পড়ার অনেকের স্বপ্ন আছে, তাহলে বুয়েটে যখন আপনি পড়তে যাচ্ছেন, সো বুয়েটের প্রিপারেশন
আপনি নিলেন, নেওয়ার পরে আপনি দেখলেন আপনি বইটা পরীক্ষা দিতে পারতেছেন না। কেন? কারণ আপনার এইচএসসি রেজাল্ট খারাপ। ঠিক আছে, সো এই কথাটা সবাই আগে মাথায় রাখবেন যে এইচএসসি রেজাল্টটা মেইন, তারপরে গিয়ে আপনি অ্যাডমিশন। সো এইচএসসি রেজাল্ট মেইন, বাকি সাবজেক্ট গুলোকে কম গুরুত্ব দিয়ে শুধু ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভালো পারলেই চলবে না, এই কথা সবার আগে আপনি মাথায় ঢুকে রাখবেন। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এটা মেইন পয়েন্ট হওয়ার পর এবার আসি ফিজিক্স কিভাবে পড়বো এইচএসসির জন্য। সর্বপ্রথম কথা সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা এইচএসসির জন্য ফিজিক্সটা যদি একদম ভালো করে পারতে চাই, এইচএসসির জন্য ফিজিক্সটা যদি সবচেয়ে বেশি ভালো করে পারতে চাই, তাহলে আপনাকে খুব বেশি জিনিস পড়তে হবে না। জাস্ট জাস্ট তিনটা জিনিস পড়তে হবে। খুব ভালো করে মাথা রাখবেন, জাস্ট তিনটা জিনিস পড়তে হবে আপনি যদি এইচএসসির ফিজিক্সের জন্য ভালো করতে চান। প্রথমত হচ্ছে আপনি ক্লাসের যে নোট আছে এবং যে হোমওয়ার্ক আছে এগুলা ভালো করে পড়বেন। সেকেন্ডলি হচ্ছে আপনি একটা টেক্সট বই পড়বেন, সেটা ইসাকের বই হোক বা তপনের বই হোক, একটা টেক্সট বই মাস্ট, এটা মাস্ট। থার্ডলি হচ্ছে আপনার টেস্ট পেপার। তাহলে কি বললাম, প্রথমত হচ্ছে ক্লাস নোট হোমওয়ার্ক গুলা ভালো করে, সেকেন্ডলি হচ্ছে আপনার ইসাকের বা তপনের যে টেক্সট বইটা আছে, ইসাকের বই হইলে ভালো হয়। থার্ডলি হচ্ছে আপনার কি বললাম আমি, টেস্ট পেপার। এই তিনটা জিনিস আপনাকে খুব 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 ভালো করে জানতে হবে, এবং এই তিনটা জিনিস আপনি আপনার কাছে রাখবেন, সব সময় রাখবেন। একটা হচ্ছে ক্লাস নোট, একটা হচ্ছে ইসাকের বই, আর একটা হচ্ছে টেস্ট পেপার। এই তিনটা জিনিসই আপনার দরকার। এবার আসেন পড়ার সিস্টেম, কিভাবে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টারকে কি করব, অ্যাপ্রোচ করব, কিভাবে একটা ফিজিক্সের চ্যাপ্টার পড়বো সেটার ব্যাপারে বলি। প্রথম কথা হচ্ছে আপনি তো লেকচারটা, দ্যাট ইজ আমি যেটা পড়াবো আপনাকে, আপনি ওইটা খুব ভালো করে পড়বেন। ফার্স্ট আপনাকে ওই লেকচারটা ভালো করে পড়তে হবে। লেকচারটা ভালো করে করার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, প্রথম যে কাজটা এবং এই ধাপটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যেই দিন ফিজিক্সের যেই টপিকটা পড়াবো ওই টপিকটা আপনাকে ওই দিনই পড়তে হবে খুব ভালো করে। আমি আপনাকে ফিজিক্সের যেই টপিকটা পড়াবো ওই দিনই ওই টপিকটা আপনাকে পড়ে রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। ওই দিন যদি আপনি না পড়েন, আপনি বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা দেখবেন মিস করে ফেলছেন। আসেন বলি, তাহলে সর্বপ্রথম আপনি কি করলেন, আপনি ক্লাসটা ভালো মতো করার পরে আপনি ওই দিনই, এটা এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই দিনই আপনি যত প্রবলেমই হোক আপনি ক্লাস নোটটা আবার পড়বেন। ক্লাস নোটটা পড়ার টেকনিকটা কি সবাই একটু খেয়াল করবে। মনে করেন সাপোজ আপনি একটা টপিক পড়তেছেন, যেমন আমি আপনাদেরকে সাপোজ একটা নর্মাল টপিক বলি যেটা দুইজনই পড়ছেন, মনে করেন প্রাস টপিকটা আপনি পড়তেছেন। ঠিক আছে, সো প্রাস টপিকটা যখন আপনি পড়বেন, তখন মনে করেন প্রাসের প্রথমে আপনি সংজ্ঞা কি ওটা জানলেন, প্রাসের মধ্যে কিভাবে গতিপথটা চলতেছে সেটা জানলেন। জানার পরে এই প্রাসের যে বিভিন্ন রকম সূত্রগুলো আমরা আনছি, এই সূত্রগুলো কিভাবে আনছি এটা আপনি জানবেন। এই সূত্রগুলো কিভাবে আনার পর এই সূত্রগুলা কিভাবে কিভাবে ইউজ করতে হবে সেটা আপনি জানবেন। এই ব্যাপারগুলো হচ্ছে আপনার থিওরিটিক্যালি খাতা থেকে সবসময় জানতে হবে। প্রথমত আপনি প্রাস বা ওই টপিকটা কি সেটা ভালো মতো জানবেন, দ্যাট ইজ সংজ্ঞাটা। ওই টপিকের অভ্যন্তরে যেই কথাগুলো আছে ওই কথাগুলা ভালো করে জানবেন, দ্যাট ইজ সূত্র রিলেটেড কথাবার্তা গুলা। এবং লাস্টলি আপনার সূত্রগুলা সম্পর্কে খুব খুব ভালো করে আইডিয়া থাকতে হবে। তাহলে কি দেখছেন, নোট পড়ার জন্য আপনার একটা টেকনিক আছে। আপনি কিন্তু নোট এমনি এমনি পড়ে ফেললেই চলবে না, জাস্ট আপনি রিডিং পড়ে চলে যাচ্ছেন, শেষ, মাথায় আর কিছু থাকবে না। আমি যে কথাগুলা বলবো ওই কথাগুলা আপনি ওই নোটটা পড়তে পড়তে মাথায় রাখবেন, এবং সবসময় নোট করার সময় আমি যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম কথাই আপনি নোট করে ফেলার ট্রাই করবেন। আমি যে উদাহরণ বলতেছি এটাও নোট করার ট্রাই করবেন, তাহলে কি হবে, আপনি উদাহরণটা দিয়ে ফিউচারে এই জিনিসটা মাথায় রাখতে পারবেন। প্রথমে ক্লাস নোট পড়া হইল, ক্লাস নোট পড়ার পরে এরপরে অবশ্যই 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 আপনি বই খুলবেন। ওই দিনই ক্লাস নোট পড়তে আপনাকে আমি একটা ক্লাস করেছি 1 ঘন্টার, আপনি ওই ক্লাস নোটের টপিক গুলা সাথে সাথে ওই দিনই যদি বসেন দেখবেন আধা ঘন্টা লাগতেছে পড়তে, আপনার জাস্ট আধা ঘন্টা লাগতেছে। আধা ঘন্টাও দেখা যাবে লাগে নাই, 20-25 মিনিট লাগতেছে। কেন? কারণ আপনি অলরেডি ক্লাসটা করছেন, ম্যাক্সিমাম জিনিসপত্র আপনার মাথায় আছে, রাইট? এরপর আপনি জাস্ট কি করলেন, জাস্ট উল্টায় উল্টায় টপিক গুলো একবার একবার করে দেখে রাখেন। এটার পরেই আপনি বই খুলবেন, ইসাকের বইটা খুলবেন। খোলার পরে যেই টপিকটা আমি পড়েছি, আমি প্রত্যেকটা টপিকের নাম লিখে দিই, আপনি জাস্ট বইয়ে ওই চ্যাপ্টারটা খুলে ওই টপিকটার নাম খুঁজবেন। টপিকটার নাম বের করে, খুব মনোযোগ দিয়ে টপিকটার নাম বের করে ওই টপিকটা আপনি রিডিং করবেন। এবার আসেন, এই জিনিসটা সবার অনেক ভুল হয় যে সবাই রিডিং পড়ি, জাস্ট রিডিং পড়ি। ব্যাপারটা কিন্তু এটা না। আপনি যখন কোনো একটা জিনিস রিডিং পড়বেন সেটা শুধু রিডিং পড়বো না, সেই জিনিসটা রিডিং পড়ার সময় সাপোজ আপনি একটা লাইন পড়লেন, যেমন কি প্রাসের সর্বোচ্চ উচ্চতায় ওর গতি 1 মাত্রিক।
আপনি এটা পড়ছেন, ওকে, একমাত্রিক ওকে, ঠিক আছে। কিন্তু আপনি কি বুঝছেন যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিটা একমাত্রিক কিনা? এটা কি আপনি বুঝছেন? আপনি যদি না বুঝেন, আপনি আগে জিজ্ঞাসা করবেন। সবসময় ফিজিক্সের বই রিডিং পড়ার টেকনিক হচ্ছে আপনি একটা লাইন পড়ে এই লাইনটা কি এবং এই লাইনটা কেন হয়েছে সেটা ভালো করে বুঝেন। আপনি যদি কি এবং এই কেন, এই দুইটা জিনিস ভালো করে বুঝতে পারেন যে কোনো লাইন পড়ে, আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। তাহলে কি বললাম, আপনি যে কোনো বই পড়া শুরু করলেন, বোর্ড বই, টেক্সট বইটা টপিক ধরে পড়া শুরু করলেন, রিডিং পড়া না, রিডিং পড়ার সময় অবশ্যই অবশ্যই আপনাকে দুইটা কাজ করতে হবে। সেই দুইটা কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনাকে লাইনটা পড়ে সেই লাইনটা কি সেটা বুঝতে পারা, এবং সেই লাইনটা কেন হয়েছে সেটা বুঝতে পারা। এই দুইটা জিনিস এভাবে পড়তে হবে, তাহলে দেখবেন এই বইটা পড়াটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হয়েছে। এবং আমি যে এই কথাগুলো বলছি দেখবেন সেটার সাথে অনেক বেশি রিলেট করতে পারবেন, দেখা যাবে কাইন্ড অফ রিভাইজের মতো হয়ে গেছে ব্যাপারটা। ওকে, গেল, হয়েছে। এতটুকু করার পরে তারপরে আপনি নিয়ে বসবেন আমার হোমওয়ার্ক। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে আপনি ক্লাস নোটটা পড়বেন, কিভাবে পড়বেন বললাম। এরপর আপনি কি করবেন, এরপর আপনি বইটা পড়বেন, রিডিং পড়বেন, এবং কি এবং কেন সেটার অ্যান্সার জানবেন। এবং পাশাপাশি আরেকটা কাজ করলে বইয়ের মধ্যে সবচেয়ে ভালো হয়, আরেকটা কাজ করলে সবচেয়ে ভালো হয়, সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বইটা আপনি দাগাবেন। যেমন অনেকের খুব বাজে অভ্যাস আছে, বইয়ের মধ্যে মনে করেন 10টা লাইন আছে কোন একটা টপিকের মধ্যে, আলহামদুলিল্লাহ 10 লাইন দাগায় ফেলছে। না, ব্যাপারটা 10 লাইনই দাগাবো না। এই লাইনটা এমসিকিউ তে আসার মতো কিনা ওই লাইনগুলো দাগাবো। এখন এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে যে এই লাইনটা এমসিকিউ তে আসার মতো কি? এই জিনিসটা বোঝার জন্য আপনি বুঝতে হবে যে ইনফরমেশন কি। ইনফরমেশন মানে এই লাইনটা আপনাকে কোন একটা ব্যাপার জানাচ্ছে। কিরকম? এই যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, প্রাসের গতিটা একমাত্র, তাহলে আপনি দাগাইলেন, এই লাইনটা দাগাইলেন। এখন মনে করেন এই জায়গার মধ্যে এরকম একটা লাইন আছে, এই জায়গার মধ্যে এরকম একটা লাইন আছে যে প্রাসের কোন প্রাসকে আমরা নিক্ষেপ করছি ভি নট বেগে কত কোণে, থিটা নট কোণে। এখন আপনি দাগাইলেন, এটা কি আপনার ইনফরমেশন? না। আপনার ইনফরমেশন কোনটা? প্রাসের গতি একমাত্রিক, প্রাস কিভাবে চলতেছে, প্রাস কিভাবে কি করতেছে, এগুলো আপনার ইনফরমেশন। আপনার মাঝখানে র্যান্ডম একটা লাইন যেটাতে আপনার সূত্র প্রুফ বা সূত্র রিলেটেড কাহিনী, এই কথাগুলো বলা আছে, সেগুলো কোনো ইনফরমেশন না। তারপর মনে করেন কোন এক জায়গার মধ্যে লেখা আছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? সো এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষ বলটা, আপনি এই লাইনটা দাগাই, কোনো প্রবলেম নাই, কারণ এটা একটা ইনফরমেশন। কিন্তু আপনি দাগাইলেন এটা যে আমি দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করছি, না, এরকম না। আপনি দেখবেন এই ইনফরমেশনটা কোনো কিছু বুঝাচ্ছে কিনা, এই ইনফরমেশনটাতে কোনো প্রকার কোশ্চেন আসতে পারে কিনা। হ্যাঁ, আসতে পারে। যেমন চিন্তা করেন যে আপনার আসলে দূরত্বের সাথে সম্পর্ক কি, বা আসলে প্রাসের গতিটা কি রূপ, বা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিটা কি রূপ, এই টাইপের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ আপনি কোনো একটা লাইন এমসিকিউ করবে হবে কিনা বা আসবে কিনা সেটা বুঝবেন কিভাবে? আপনি সুন্দর মতো ওই লাইনটা দিয়ে একটা কোশ্চেন বানানোর ট্রাই করবেন। ওই লাইনটা যদি যদি আপনি একটা কোশ্চেন বানাইতে পারেন, তাহলে ওই লাইনটা আপনার জন্য দাগানোর দরকার। আশা করি বুঝতে পারছেন। সো ওই লাইনটা আপনি দাগাবেন। গুড। তাহলে কি করলাম, যখন টেক্সট বইটা পড়তেছিলাম প্রত্যেকটা লাইনের কি এবং কেন এই জিনিসটা জানতে পারলাম, এবং আমরা লাইনগুলো দাগাইলাম। কিভাবে লাইন দাগাচ্ছি? তাহলে আমি আগে এই লাইনটা দিয়ে একটা কোশ্চেন করতে পারতেছি কি না নিজে, এটা দেখবো। দেখার পর ওই লাইনটা আমি এমসিকিউ হিসেবে দাগাবো। হইলো দুটা জিনিস। এরপরে গিয়ে আপনি থার্ড কাজ করবেন হচ্ছে আমার হোমওয়ার্ক গুলা করবেন। প্রথম একদম থার্ড নাম্বারে গিয়ে, অর্থাৎ আপনি পুরা থিওরিটা ভালো করে জানছেন, পুরা সবগুলা সূত্র ভালো করে মুখস্থ করছেন, তারপরে গিয়ে আপনি ম্যাথে হাত বাড়াবেন। এর আগ পর্যন্ত আপনি কোনো প্রকার ম্যাথ করবেন না, কারণ আপনাকে আগে থিওরি এবং জ্ঞানমূলক এবং অনুধাবন গুলো পেরে তারপর আপনাকে প্রয়োগে যাইতে হবে, রাইট? সো আপনি ম্যাথ জিনিসটা সবসময় থিওরি ভালো করে মাথায় ঢুকার পরে তারপরে যাবেন। আগে ম্যাথে গেলে সবসময় কোনো কিছু আগে আগে করা ভালো না। আপনি সবসময় সিস্টেমেটিক ওয়েতে আগাবেন। আশা করি বুঝে গেছে। তাহলে কি করব, প্রথমে নোট, তারপরে বই, তারপর হচ্ছে হোমওয়ার্ক। এবং হোমওয়ার্ক গুলো আপনি নোট খাতার মধ্যে তুলে রাখবেন, আপনার মেইন নোট খাতার মধ্যে, কারণ হোমওয়ার্ক আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হোমওয়ার্ক গুলাই। ওকে, হোমওয়ার্ক দেওয়ার পরে দ্যাট ইজ ম্যাথ প্র্যাকটিস করা শুরু হয়েছে আপনার। হোমওয়ার্ক গুলা করার পরে এরপরে আপনি বইয়ের উদাহরণ গুলা করবেন। ওই টপিকটা সাপোজ ক্লাস পড়াইলাম আমি, বা মনে করেন মহাকর্ষ অবিকর্ষ কোনো একটা টপিক পড়াইলাম, দেখবেন ওই টপিকটার মাঝখানে ইসাকের বইতে উদাহরণ দেওয়া আছে। আপনি এরপর এই উদাহরণ গুলা ট্রাই করুন। দেখবেন অনেক উদাহরণ পারা যাচ্ছে বা কিছু উদাহরণ পারা যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার, এটা আমাকে পাঠাবে। কিন্তু পারা যাওয়ার কথা ম্যাক্সিমাম।
তাহলে কি বললাম আমি, আপনি যখন হোমওয়ার্ক করবেন শুধু হোমওয়ার্ক করেই থেমে যাবেন না, আমি আপনাকে হোমওয়ার্ক দেওয়ার পাশাপাশি আপনি বইয়ের মধ্যে যে টপিকটা পড়ছেন ওই টপিকের আশপাশে দেখবেন হোমওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, আপনি উদাহরণগুলা মাস্ট করে ফেলবেন। তবে উদাহরণগুলা আপনি কখনো নোট খাতায় তুলবেন না। উদাহরণগুলোর জন্য বা প্র্যাকটিসের জন্য আপনি সবসময় আলাদা একটা খাতা রাখবেন। ঠিক আছে, উদাহরণ বা প্র্যাকটিসের জন্য আপনি আলাদা খাতা রাখবেন, এটা নোট খাতার মধ্যে তোলার কোনো দরকার নেই, কারণ এটা বইতে আছে। এবার আসা, তাহলে আপনি উদাহরণ বা গুলা করলেন, আপনি একটা উদাহরণ পারছেন, ওকে, দাগ দেওয়ার কোনো দরকার নেই। আপনি একটা উদাহরণ পারেন নাই, এটাতে মাস্ট দাগ দিয়ে রাখবেন, এটাতে মাস্ট দাগ দিয়ে রাখবেন। আপনি প্রথমে একটা কোশ্চেন পড়লেন, উদাহরণের কোশ্চেনটা পড়ার পরে আপনি এই কোশ্চেনটা করার ট্রাই করলেন, আপনি অ্যান্সার একটা বের করলেন, দেখলেন অ্যান্সারটা মিলে গেছে, তাহলে আপনার হোমওয়ার্কটা হয়েছে। কিন্তু মনে করেন আপনি অ্যান্সার বের করার পরে দেখলেন যে না, অ্যান্সারটা হয়নি, তাহলে আপনি কি করবেন, ওই হোমওয়ার্কটা দাগ দিয়ে রাখবেন। এই হোমওয়ার্কটা দাগ দিলে আপনার জন্য কি সুবিধা, এই হোমওয়ার্ক দাগ দিলে আপনার জন্য সুবিধা হচ্ছে আপনি যখন ফিউচারে আবার রিভাইজ করতে আসবেন, মাথায় রাখবেন এই ম্যাথটাই আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আপনি পারেন নাই। কথা কি বুঝাইতে পারছি? যে এই ম্যাথটা আমি এক ট্রাইতে পারবো না, ওই ম্যাথটা অবশ্যই অবশ্যই লাল কালি দিয়ে আলাদা করে দাগায় রাখবে, একটা লাল কালি কিনে রাখবে, আলাদা করে দাগায় রাখবে। ওকে, তাহলে কি বললাম, আপনি হোমওয়ার্কের পাশাপাশি, অবশ্যই এই ভুলটা সবাই করে, হোমওয়ার্কের পাশাপাশি বইয়ের কোনো ম্যাথ করে না। হোমওয়ার্কের পাশাপাশি আপনাকে অবশ্যই বইয়ের উদাহরণগুলো করতে হবে। গেল, তারপর তারপরে আসবো হচ্ছে আমরা কিসে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এতটুকু করার পরে আপনার কাজ মোটামুটি শেষ ওই দিনের জন্য। দেখেন, হাইয়েস্ট গেলে আপনার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, এবং অনেকে দেখা যাবে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, অনেকে দেখা যাবে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তাহলে কি বললাম, প্রথমত ক্লাস নোট, তারপরে হচ্ছে আপনার বই দাগানো, প্লাস হচ্ছে বইয়ের লাইনগুলো বুঝে বুঝে পড়া, সূত্র মুখস্থ। 3, সেটা কি, সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক গুলা করা, হোমওয়ার্ক গুলা করা, হোমওয়ার্কের পাশাপাশি বইয়ের উদাহরণ গুলা করা। এই 3টা কাজ যদি আপনি সিকোয়েন্স ওয়াইজ প্রতিদিন করেন, তাহলে আপনার দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের বেসটা অনেক বেশি স্ট্রং হচ্ছে। সবাই দেখা যায় রেগুলার এই কাজটা করেন না, এই কাজ না করার কারণে আপনি সবসময় পিছিয়ে থাকবেন, এটা মাথায় রাখবেন। ওকে, আশা করি বুঝাতে পারছি। এরপরের জিনিসে আসি, আপনার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, যেমন আপনার গতি চ্যাপ্টারটা শেষ হয়েছে। এখন চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনি কিন্তু ভেঙে 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 প্রত্যেকটা লেকচার আলাদা করে পড়ছেন। যখন লাস্ট লেকচারটা হইলো, এটাও আপনি আলাদা করে পড়লেন। পড়ার পরের দিন, মানে একদিন পর, আপনি কি করবেন, পুরা চ্যাপ্টারে ওই যে ক্লাস নোটটা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চ্যাপ্টারের ক্লাস নোটটা আবার আপনি রিভাইজ দিবেন। এবার রিভাইজ দেওয়ার সময় আপনি ইউজফুল ইনফরমেশন গুলো, যেগুলো আপনার মাথায় নাই বলে মনে হচ্ছে, মানে আপনি ভুলে গেছেন লাগতেছে, ওই জিনিসগুলো আপনি রিভাইজ দিবেন। আপনি সূত্র ভালো করে মুখস্থ করবেন, এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি এই চ্যাপ্টারে আমি বক্স করে করে সূত্র লেখাই, ওই সবগুলা বক্সের সূত্রকে আপনি আলাদা এক পেজের মধ্যে রাখবেন। সেটা চ্যাপ্টারের শেষে হইতে পারে, সেটা চ্যাপ্টারের আগে হইতে পারে, কিন্তু সেটা নোট খাতার ভিতরেই থাকবে। আপনি এক পেজের মধ্যে সিরিয়াল ওয়াইজ সবগুলো সূত্র লিখবেন। মনে করেন প্রাসের সবগুলো সূত্র, স্মরণের সূত্র, বেগের সূত্র, সবগুলো সিকোয়েন্স ওয়াইজ এক পেজের মধ্যে লিখবেন। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, চ্যাপ্টার শেষ হওয়ার পর আপনি পুরো চ্যাপ্টারটা রিভাইজ দেওয়ার সময় রিভাইজ দিতে 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 সূত্র মুখস্থর পাশাপাশি আপনি ওই সবগুলো সূত্র এক পেজের মধ্যে লিখবেন। ওকে, এতটুকু পর্যন্ত গেল। এরপরের কাজ হচ্ছে আপনাকে এবার অবশ্যই বইয়ের সবগুলো হোমওয়ার্ক কিন্তু আপনি টপিক ওয়াইজ কমপ্লিট করে ফেলছেন, রাইট? কারণ প্রত্যেকটা টপিক আমি পড়াইছি, প্রত্যেকটা টপিকের আন্ডারে কিছু উদাহরণ ছিল, সব আপনার কমপ্লিট। দ্যাট ইজ বইয়ের সব উদাহরণ আপনার কমপ্লিট। এরপর আপনার কাজ হবে বইয়ের অনুশীলনীর মধ্যে যাওয়া। বইয়ের অনুশীলনী বা বা ইসাকের বইতে হচ্ছে উচ্চতর দক্ষতা টাইপের কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো সলভ করা। উচ্চতর দক্ষতা টাইপ বা অনুশীলনী, এই 2 টাইপের ম্যাথই আপনাকে মাস্ট 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 করতে হবে। তাহলে আপনি কি করলেন, পুরো চ্যাপ্টারটা রিভাইজ দেওয়ার পর সব সূত্র মুখস্থ হলো, সূত্রগুলো আলাদা করে ফেললেন। সূত্রগুলো আলাদা করার পর এরপর আপনার কাজ হচ্ছে আপনি আপনার ইসাকের বইয়ের যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলা এবং হচ্ছে অনুশীলনী ম্যাথগুলা, এগুলা সব সলভ করবেন। কোথায়? নো নোট, জাস্ট হচ্ছে আপনি আলাদা করে একটা খাতার মধ্যে এই ম্যাথগুলো সলভ করবেন। সলভ করার পর আপনার কিছু ম্যাথ পারবেন ডিরেক্ট, কিছু ম্যাথে আপনার প্রবলেম হবে, ওগুলা মার্ক করে রাখবেন। কেন মার্ক করবেন? ফিউচারের জন্য। কারণ আপনি যখন ফিউচারে রিভাইজ দিবেন, সবসময় মাথায় রাখবেন, রিভাইজ সবসময় আমরা ওই জিনিসগুলাই দিব যেই জিনিসগুলো আমি ভুলে যাই বা যেই জিনিসগুলো আমি পারি না। তাহলে দেখবেন আপনার বেসিক গুলো অনেক ভালো হচ্ছে।
তাহলে আসেন, তাহলে কি করলেন, আপনি সবগুলো হোমওয়ার্ক করা ট্রাই করলেন, কিছু প্রবলেম আছে আমাকে দেখাবেন ওগুলো সবগুলো সলভ করবেন। ওকে, বই 100% আপনার কমপ্লিট, আপনার বইটা সিস্টেমেটিক ওয়েতে 100% কমপ্লিট। আপনি যদি পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পর বইয়ের সব ম্যাথ করতে যান, দেখবেন একসাথে আপনার জন্য 100 ম্যাথ চলে আসছে, 200 ম্যাথ চলে আসছে। তাহলে আপনার জন্য তখন অনেক বেশি বাধা হয়ে যাবে, আপনি দেখবেন তখন আর পারফেক্টলি আপনার জন্য পড়া হচ্ছে না। সো প্রতিদিনের হোমওয়ার্কের পাশাপাশি বইয়ের উদাহরণ করব, এবং পুরা চ্যাপ্টার শেষ হইলে তখন গিয়ে উচ্চতর দক্ষতামূলক গুলা এবং আমাদের লাস্টের অনুশীলনী ম্যাথ গুলা সেগুলো করবো। ওকে, এর পরের কাজ হচ্ছে টেস্ট পেপার খোলা। এর পরের কাজ হচ্ছে টেস্ট পেপার খোলা, এবং সেই টেস্ট পেপার খুলে আপনি সর্বপ্রথম বোর্ডের কোশ্চেন সলভ করবেন। তারপরে টাইম পাইলে আপনি হচ্ছে এক্সট্রা করে, বিভিন্ন স্বনামধন্য কলেজের কোশ্চেন গুলো করবেন। যেমন মনে করেন চিটং এর যে কলেজগুলো আছে ফেমাস, ওই কলেজগুলোর কোশ্চেন সলভ করবেন, বা ঢাকায় যে ফেমাস কলেজগুলো আছে ওই কলেজগুলোর কোশ্চেন সলভ করবেন। তাহলে আপনার পুরা বইটা যখন হাতের মুঠোয় আসবে, তারপরে আপনি টেস্ট পেপার ধরবেন, এবং চ্যাপ্টারটা পুরো শেষ হওয়ার পর, চ্যাপ্টারের মাঝখানে কখনো এই পুরা অনুশীলনীর ম্যাথ এবং টেস্ট পেপার আপনি ধরতে যাবেন কখনো না। আপনার চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আপনি এটা করবেন, আপনার চ্যাপ্টারের মাঝখানে সবসময় একটা উদাহরণ করবেন। ওকে, ঠিক আছে, তাহলে টেস্ট পেপার আপনি পুরোপুরি করবেন, করার পর সেম টেকনিকে করবেন। কি টেকনিক? আপনি একবার ট্রাই করবেন, পারছেন, ওকে, আপনি একবার ট্রাই করলেন, অ্যান্সার মিডল নাই বা আপনি পারেন নাই, আপনি দাগায় রাখবেন, দাগায় দরকার হয় কি দেখবেন, সলভটা দেখবেন, সলভটা দেখে যদি না বুঝেন তাহলে আমাকে পাঠাবেন। অর্থাৎ যেগুলা আপনি পারেন নাই এটা ফাইন্ড আউট করতেই হবে। ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটাই, আপনি যেই ম্যাথগুলা পারেন নাই সেগুলা ফাইন্ড আউট করা, কারণ সবাই এটাই পারে না। কথা বোঝা গেছে? এটা ফাইন্ড আউট করা। ওকে, এতটুকু পর্যন্ত আপনার এইচএসসির কাহিনী 100% কমপ্লিট। এতটুকু পর্যন্ত আপনার এইচএসসির কাহিনী 100% কমপ্লিট। তাহলে আসেন, সিকিউ আপনি পারফেক্টলি পারবেন কেন? কারণ আপনি আপনি আমার দেওয়া হোমওয়ার্ক করছেন, আপনি বইয়ের উদাহরণ করছেন, আপনি বইয়ের অনুশীলনী করছেন, আপনি টেস্ট পেপার করছেন। এই 4 কারণে আপনাকে কেউ কখনো কোন সৃজনশীল আটকাতে পারবে। তারপরে এমসিকিউ কেন আটকাবেন না? আপনি লাইন বাই লাইন ধরে বই পড়ছেন, আপনি সব সূত্র পারফেক্টলি মুখস্থ করছেন, আপনার বইয়ে যে এমসিকিউ দেওয়া আছে আপনি 100% ভাবে সেই এমসিকিউ সলভ করছেন। তাহলে আপনার জন্য বইয়ের অনুশীলনী, ওই যে বলছিলেন অনুশীলনী মানে ওখানে এমসিকিউ আছে, এমসিকিউ করতে হবে। তাহলে এমসিকিউটা আপনি 100% ভাবে কমপ্লিট করছেন। এতটুকু পর্যন্ত যারা পড়বেন তাদের জন্য এইচএসসি পর্যন্ত ফিজিক্সে কোনো ঝামেলা হবে না। মেডিকেলের জন্য প্রায় 90% সিলেবাস কভার হয়ে যাবে। মেডিকেল অ্যাডমিশনের জন্য 90% ফিজিক্সের সিলেবাস কভার হয়ে যাবে, 90%। ভার্সিটি সিলেবাসের জন্য 70 থেকে 80% সিলেবাস কভার হয়ে যাবে, অর্থাৎ প্রায় পুরো শেষ বলতে গেলে। লাস্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখা যাবে একটু কম কভার হচ্ছে, দেখা যায় তাও অ্যারাউন্ড 60 থেকে 70% কভার হয়ে যায়। তাহলে কি বললাম, মেডিকেলের 90% কভার করে ফেলতেছেন আপনি জাস্ট এইচএসসি তে এভাবে পড়ে। বুঝিয়েন, অনেকে এইচএসসি পড়ে কিন্তু আপনি সিস্টেমেটিক ভাবে পড়বেন। আপনি বেশি পড়বেন না, আপনি কমও পড়বেন না, সিস্টেমে পড়বেন, যতটুকু দরকার ততটুকু পড়বেন। এক্সট্রা জিনিস পড়ে কখনো আপনি ভালো করতে পারবেন না লাইফে, এই কথাটা সবাই ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, সাউন্ড কি আসতেছে না একটু বলবো তো? সাউন্ড কি শোনা যাচ্ছে না? ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, শোনা যাচ্ছে। তোর একটু মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, একটু চেক করে নে। ওকে, তাহলে কি বললাম আমি আবারও বলি, এইচএসসি তে পড়ার মতো পড়তে হবে। এইচএসসি তে পড়ার মতো পড়লে আপনার অনেক জিনিস কভার হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনে সবাই ভয় পায় যে এই কারণটাকে, সেটা হচ্ছে অ্যাডমিশনে হঠাৎ করে দেখা যায় অনেক পড়া চলে আসে। এই অনেক পড়াটা কেন আসতেছে? কারণ তার এইচএসসিটা সিস্টেমেটিক ভাবে পড়া হয়নি। আপনি যেই চ্যাপ্টার গুলা এভাবে পড়েন নাই, ওই চ্যাপ্টার গুলা আস্তে আস্তে আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি ওটার পাশাপাশি পড়ে ফেলতে পারেন এই টেকনিকে। তাহলে কি বললাম, সবগুলা আমি সিকোয়েন্স ওয়াইজ বলছি, সবসময় এই সিকোয়েন্সে আপনি আগাবেন। আপনি এইচএসসি তে 95 এর নিচে ফিজিক্সে পাবেন না, কনফার্ম। কিন্তু এই কষ্টটুকু আপনাকে একটু হলেও করতে হবে। এবার আসেন, এরপর যে প্রবলেমটা হয় সবার, সেটা হচ্ছে এক্সামের আগে স্যার রিভাইজ দিব কিভাবে? এই কোশ্চেনটা সবাই অনেক করে যে এক্সামের আগে কেমনে রিভাইজ দিব, হঠাৎ করে এতগুলো জিনিস একসাথে কিভাবে পড়ে ফেলবো। এবার আসেন, আপনাকে আমি প্রথমে যে কথাগুলো বললাম সেটা কিন্তু শুধুমাত্র আপনি যখন পড়াশোনা করতেছেন তখন, এক্সামের জন্য না, আপনি পড়ার জন্য। ওই সিস্টেমগুলো আপনি পড়ার জন্য। এবার আসেন এক্সামের আগে,
আপনার জন্য মনে করেন জাস্ট এক চ্যাপ্টারের এক্সাম, কিরকম ক্লাস টেস্ট, যেমন আমি আপনাদেরকে এই যে মঙ্গলবার একটা এক্সাম দিয়ে রাখছি মহাকর্ষ অভিকর্ষের উপর, তাহলে একটা চ্যাপ্টারের এক্সাম। যখন জাস্ট একটা চ্যাপ্টারের এক্সাম হবে, খুব ভালো করে মাথায় রাখবেন, যখন জাস্ট একটা চ্যাপ্টারের এক্সাম হবে তখন আপনি কিভাবে পড়বেন? প্রথমত আপনি ক্লাস নোট পড়বেন, ওকে। তারপরে আপনি হাতে অবশ্যই যেই ম্যাথ গুলা বইতে আপনি দাগায় রাখছিলেন, লাল কালি দিয়ে গোল করে রাখছিলেন, ঝামেলা, ওই সবগুলা ম্যাথ আপনি হাতে করবেন, হাতে লিখে লিখে করবেন। অবশ্যই কি বললাম, ক্লাস নোট, সূত্র, দ্যাট ইজ ক্লাস নোটের ওই যে খাতার মধ্যে আপনার সবগুলো সূত্র টুত্র সবকিছু আছে, ওই জায়গার মধ্যে আপনার ম্যাথ আছে, ওগুলো তো দেখবেনই আপনি। পাশাপাশি আপনার যেই ম্যাথ গুলার প্রবলেম হয়েছে ওগুলা অবশ্যই হাতে করবেন। হাতে করার পর থার্ডলি আপনি টেস্ট পেপার খুলে টেস্ট পেপারে যে কোশ্চেন গুলোতে প্রবলেম হয়েছে, টেস্ট পেপারে গোল গোল করে রাখছেন, দাগায় রাখছেন যে কোশ্চেন গুলোতে প্রবলেম হয়েছে, এগুলো সলভ করেন। তাহলে কি বললাম, এক চ্যাপ্টার প্রবলেম হইলে আপনি ক্লাস নোট পড়বেন, আপনার বইতে যতগুলা লাল দাগের কাহিনী আছে, দ্যাট ইজ হচ্ছে যেগুলো আপনি বুঝতে প্রবলেম হয়েছে, যেগুলো আপনি করতে প্রবলেম হয়েছে, ওই সবগুলা মার্ক করবেন। থার্ডলি আপনি টেস্ট পেপারের সব প্রবলেম মার্ক করবেন, যদি জাস্ট এক চ্যাপ্টার পরীক্ষা। কিন্তু মনে করেন একাধিক চ্যাপ্টার, যেমন আপনি মনে করেন হাফ ইয়ারলি পরীক্ষা দিতে গেছেন, আপনার প্রায় 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার, তখন আপনি কিভাবে রিভাইজ দিবেন? তখন সবসময় মাথায় রাখবেন, আপনি সব রিভাইজ দিয়ে যেতে পারবেন, সব রিভাইজ দিয়ে যেতে পারবেন। তখন আপনি আপনি আগে পড়ছেন যে এই ব্যাপারগুলো মাথায় রেখে যাইতে হবে, তার জন্য আপনি রিভাইজ দিবেন কি? তখন তখন শুধু খাতা রিভাইজ দিবেন এবং সূত্র মুখস্থ করবেন। তখন আপনি সকল গুরুত্ব দিবেন সূত্র এবং খাতায় যে ম্যাথগুলো আছে সেটা করতে। তাহলে কি বললাম, এক চ্যাপ্টার এক্সাম হইলে আপনি নর্মাল সিকোয়েন্সে রিভাইজ দিয়ে যাবেন, প্রবলেম গুলো সলভ করবেন, তারপর হচ্ছে যেগুলোতে প্রবলেম ছিল আগে ওগুলো সলভ করবেন, আপনার এমসিকিউ যেগুলো প্রবলেম ছিল ওগুলো সলভ করবেন। কিন্তু যখন আপনার অনেকগুলো চ্যাপ্টার একসাথে এক্সাম, তখন সবগুলো চ্যাপ্টারে আপনি খাতাটা খুব ভালো করে পড়বেন, দ্যাট ইজ খাতা A to Z পড়বেন। আপনার বইটই পড়ে আপনি শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আপনি খাতা A to Z পড়বেন, খাতা A to Z এবং সূত্র A to Z যদি আপনি পারেন, আপনাকে কেউ ফিজিক্সের কোনো পরীক্ষা আটকাতে পারবে না। কারণ আপনি যখনই খাতাটা এবং সকল কোশ্চেন পড়ে ফেলছেন, দেখবেন বইয়ে যে প্রবলেম গুলো ছিল আপনার, এগুলো আপনি অলরেডি 1-2 বার করে ফেলছেন, তখন আপনার এই জিনিসগুলো অনেক অনেক ইজি হবে। কথা বুঝতে পারছেন? তাহলে অনেকগুলো চ্যাপ্টার একসাথে যখন পরীক্ষা হয়, কেউ কখনো বই 100% ভাবে পড়তে যাব না, আপনি শেষ করতে পারবেন না। দেখা যাবে আপনার 6টা চ্যাপ্টার পরীক্ষা, আপনি 2টা চ্যাপ্টার পড়ে যেতে পারছেন, তাহলে 2টা চ্যাপ্টার পড়ে গিয়ে তো আপনার লাভ নাই পরীক্ষা হলে, আপনার 6টা চ্যাপ্টার ভালো করে একটু একটু করে পড়ে গিয়ে আরো বেশি লাভ হইতো। সো আপনি করবেন কি তখন, অবশ্যই অবশ্যই আপনি খাতাটা ভালো করে রিভাইজ দিয়ে যাবেন, খাতার সকল ম্যাথ রিভাইজ দিয়ে যাবেন ভালো করে, ওকে। আমাদের এইচএসসি এবং পুরোপুরি আপনার হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, দ্যাট ইজ কলেজের পরীক্ষা, এইচএসসির কাহিনীটা আমি 100% শেষ করব। এবার আসেন, এইচএসসি রেজাল্ট আপনার ভালো হয়ে গেছে, এইচএসসির প্রিপারেশন আপনি নিয়ে ফেলছেন পুরোপুরি, তারপরে আপনার কাছে এক্সট্রা টাইম আছে। আপনার কাছে কি টাইম আছে? এক্সট্রা টাইম। আমি এখন থেকে যে কথাগুলো বলবো শুধু এক্সট্রা টাইম। এবার আসেন, এই এক্সট্রা টাইম গুলা আপনি ওয়েস্ট না করে আপনি বসে বসে আরেকটু এগিয়ে থাকতে পারেন, নিজেকে মানে এগিয়ে রাখতে পারেন নিজেকে। কিসে? অ্যাডমিশনে। কেন অ্যাডমিশনে আমার এখনই এগিয়ে রাখার কি দরকার? অ্যাডমিশনের সময় তো স্যার টাইম আছে। অ্যাডমিশনের সময় শুধুমাত্র 3 থেকে 4 মাস টাইম থাকে, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং, অ্যারাউন্ড 3 থেকে 4 মাস টাইম। সেই 3 থেকে 4 মাসে হঠাৎ করে আপনি মানে সবগুলো অ্যাডমিশনের টপিক শেষ করা পারফেক্টলি পসিবল হয় না। সো পারফেক্টলি পসিবল হয় না বলে এই জন্যই আপনি এখন থেকে একটু একটু যদি পড়ে রাখেন, মনে করেন 10% পড়া আগায় রাখলেন, তাহলে আপনার কিন্তু অনেকটুকু অংশ আগায় থাকবেন আপনি, এবং আপনার এইচএসসি পরীক্ষা আরো বেশি ভালো হবে। কেন? কারণ আপনি অ্যাডমিশনের পড়া যখন পড়বেন, অ্যাডমিশনের পড়াগুলো একটু তুলনামূলক কঠিন হয়, একটু টাফ হয়, একটু টেকনিক্যাল হয়, আপনি অনেক টেকনিক্যাল হয়ে যাবেন, আপনার জন্য এইচএসসিটা আরো বেশি সোজা হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ এইচএসসির প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আপনি একটু করে অ্যাডমিশনের পড়া আগায় রাখলে আপনার নিজের জন্য সুবিধা। কারণ সবার মেইন টার্গেট কিন্তু একটা ভালো ভার্সিটির মধ্যে অ্যাডমিট হওয়া, একটা স্বপ্নে যে জায়গায় আপনার পড়া দিচ্ছে সেই জায়গায় পড়া। তাহলে আসেন, কিভাবে আপনি এবার অ্যাডমিশনের জন্য একটু করে নিজেকে আগায় রাখবেন। আসেন, প্রথমত মেডিকেল অ্যাডমিশনের কথা। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আপনি যদি আপনি যদি এইচএসসির প্রিপারেশনটা 100% ভাবে নেন, আপনি যদি এইচএসসির প্রিপারেশনটা 100% ভাবে নেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই হোক,
আপনার মেডিকেলের জন্য আপনি 90% পরিমাণ আগায় যান। যে টেকনিকটা আমি বলছি সেটা যদি আপনি ফলো করেন, অর্থাৎ সবগুলা বই খুবই ভালো করে পড়েন, আপনি মেডিকেল অ্যাডমিশনের জন্য 90% আগায় যাবেন। 90%, অর্থাৎ আপনার জাস্ট আর 10% জিনিস দেখা যাবে অ্যাডমিশনের সময় পড়তে হচ্ছে। সো অবশ্যই আপনি যে জিনিসগুলা কি করতেছেন, সলভ করতেছেন বইয়ের মধ্যে, বইয়ের থিওরি পড়তেছেন, বই দাগায় দাগায় পড়ছেন, এগুলা সব মেডিকেল অ্যাডমিশন এবং আপনার এইচএসসি এমসিকিউর জন্য, রাইট? সো এইচএসসি এমসিকিউ তো কভার হবেই, সাথে মেডিকেল অ্যাডমিশনও কি হয়ে গেল, কভার হয়ে গেল। এরপরে বাকি 10% যদি আপনি এখন পড়ে ফেলতে চান, না আমার কাছে এক্সট্রা টাইম আছে, আমি বাকি 10% পড়ে ফেলবো, তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট একটা বাজারের মধ্যে পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক, আপনি জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলবেন। ওকে, কিনে আপনি ওই প্রশ্ন ব্যাংকটা দেখলেন কি টাইপের কোশ্চেন হয়, ওই কোশ্চেন গুলো আপনি পারতেছেন কিনা এই জিনিসটা টেস্ট করবেন। মনে করেন ওই কোশ্চেন গুলো আপনি পারতেছেন, তাহলে আপনি বুঝবেন আপনি যে প্রসেসে পড়াশোনা করতেছেন, দ্যাট ইজ আপনি যে প্রসেস মেনে পড়তেছেন, ওই প্রসেসটা ঠিক আছে, ওই প্রসেসটা ঠিক আছে আপনি যদি ওই কোশ্চেন গুলো পারেন। যদি আপনি ওই কোশ্চেন গুলো না পারেন, তাহলে কিন্তু বুঝবেন আপনি যে সিস্টেমটা ফলো করে পড়তেছিলেন, এই সিস্টেমটা 100% আপনাকে ইফোর্ট দিতে পারতেছে না, রেজাল্ট দিতে পারতেছে না। কেন? কারণ আপনি বইটা ঠিক মতো পড়তেছেন না, বইয়ের ইনফরমেশন গুলো মাথায় রাখতে পারতেছেন না, সূত্র মাথায় রাখতে পারতেছেন না, এরকম বিভিন্ন রকম প্রবলেম। তাহলে আপনি তখন আবার বইটা ভালো করে পড়ার ট্রাই করবেন। পাশাপাশি পাশাপাশি যারা এক্সট্রা আরো সলভ করতে চাচ্ছেন, তারা মেডিকেলের জন্য রয়্যাল গাইড আছে। মেডিকেলের কি গাইড আছে? রয়্যাল গাইড। ওরা মেডিকেলের জন্য রয়্যাল গাইড, ফিজিক্সের জন্য আলাদা, কেমিস্ট্রির জন্য আলাদা, বায়োলজির জন্য আলাদা। তারা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য যে রয়্যাল গাইড গুলো আছে, রয়্যাল গাইড গুলো কিনে ফেলতে পারে। তাহলে কি বললাম, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক কিনলেন, দেখলেন মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন গুলো আপনি পারতেছেন সলভ করার মাধ্যমে। ওকে, ঠিক আছে, পারলেন। পারার পরে আপনি মনে করেন হচ্ছে, ঠিক আছে, আপনি পারলেন মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন গুলো সলভ করে পারলেন, তাহলে আপনি বুঝবেন আপনি যে সিস্টেমে পড়তেছেন সেটা পুরোপুরি ঠিক আছে, আপনাকে আর এক্সট্রা প্রিপারেশন নেওয়ার দরকার নেই, আপনি বইটা আবারও পড়বেন আরো ভালো করে। সেকেন্ডলি, যাদের জন্য দেখলেন যে না আমার হচ্ছে না, আসলে আমি মেডিকেল অ্যাডমিশনের অনেকগুলো কোশ্চেন পারতেছি না কোশ্চেন ব্যাংক সলভ করার সাথে সাথে, তাহলে কি করবেন, তখন আপনি এক্সট্রা করে আবারও বইটা ভালো করে পড়বেন, অর্থাৎ আপনার দাগানোটা আসলে পারফেক্ট হয় নাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে বই দেখাবেন যে স্যার আমার আসলে কোশ্চেনগুলো পারতেছি না, ঝামেলা কি হচ্ছে। আমি বুঝবো যে আপনার বইয়ে প্রবলেম হচ্ছে দাগানোটা, আপনি দাগানোটা পারফেক্টলি করতে পারেন না, ওই জিনিসগুলো। এবং এক্সট্রা করে যেহেতু আপনার প্রবলেম হচ্ছে কোশ্চেন ধরতে, আপনি রয়্যাল গাইড কিনতে পারেন। রয়্যাল গাইড বাজারেই পাওয়া যায়, গিয়ে বলবেন যে মেডিকেলের জন্য রয়্যাল গাইড দেওয়ার জন্য 3 সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এবার আসি মেডিকেলের ম্যাথের জন্যটা রয়্যাল গাইড না কিনলেও চলতেছে, ম্যাথের রয়্যাল গাইডটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেহেতু আপনি মেডিকেলের জন্য চাচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো রয়্যাল গাইড। এবার আসি, তারপর মেডিকেলে কিন্তু আরো 2টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে আমাদের ইংলিশ, একটা হচ্ছে আমাদের জিকে। সবাই এই 2টা নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির চেয়েও বেশি চিন্তা করে। এই 2টা নিয়ে জাস্ট 25 মার্ক, এই 2টা নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির চেয়েও বেশি চিন্তা করে। অর্থাৎ 75 মার্কটা যেভাবে সেভাবে চলে যাক, নো প্রবলেম, আমার এই 25 মার্ককে ধরতেই হবে। সবাই এখন থেকে ইংলিশের জিকে নিয়ে প্রচুর টেনশন। দেখবেন যারা মেডিকেল অ্যাডমিশন পড়তে চায়, তারা ইংলিশের জিকে নিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টেনশন করে। এই অতিরিক্ত টেনশন বাদ দিবেন, আপনি ইংলিশ যা এইচএসসির জন্য পড়তেছেন সেটাই পড়ে যান। আপনার জিকেটা পড়তে হাইয়েস্ট গেলে, মেডিকেলের জিকেটা পড়তে আপনার 20 দিন লাগবে, হাইয়েস্ট গেলে 20 দিন লাগবে। আপনার কি মনে হয় মেডিকেলে যখন আপনি অ্যাডমিশনে পড়তেছেন, আপনি এই 20 দিনের কাজটাকে মানে 4 মাসের মধ্যে ডিভাইড করে আস্তে আস্তে পড়তে পারতেছেন না? পারতেছেন। মেডিকেলের জিকে, মেডিকেলের ইংলিশ এখন পড়বো না, ডিরেক্ট না। এখন পড়লে আপনি আপনার বাকি 3টা সাবজেক্ট, দ্যাট ইজ 75 মার্ক থেকে কেটে নেবেন, সেটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটার মধ্যে আপনি ডিভাইড করে ফেলবেন। আপনি আগে এগুলা 100% করেন, আপনার অটোমেটিক্যালি জিকে আর ইংলিশ ভালো হয়ে যাবে। এখন কেউ মেডিকেলে ইংলিশ জিকে নিয়ে নো টেনশন, কোনো টেনশন করবো না। এখন মেইন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা আমি যেই টেকনিক বলছি, এই টেকনিকে পড়তেই আপনি অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর রয়্যাল গাইড সলভ করলে সেখানে 1-1.5 হাজার করে কোশ্চেন থাকে, ওগুলো সলভ করতে আপনার আরো অবস্থা খারাপ হয়ে যাবে। সো এগুলা আগে পুরোপুরি কমপ্লিট করেন, আপনাকে মেডিকেলে ভর্তি হতে কেউ আটকাতে পারবে না। একদম সিম্পল কথা, কেউ আটকাতে পারবে না, ইম্পসিবল আপনাকে আটকাতে। ওকে, গেল। ভার্সিটি অ্যাডমিশনের কথা বলি।
এই কথাগুলো আমি কখন বলতেছি? এই কথাগুলো তখন বলতেছি যখন আপনার এইচএসসির জন্য আমি কিভাবে প্রিপারেশন নিতে হবে বলছি সেটা 100% কমপ্লিট হয়েছে। এটা কমপ্লিট হওয়ার পর আপনি জানবেন আপনার মেডিকেলের 90% হয়ে গেছে। বললাম মেডিকেলে আর কি কি করতে হবে আপনাকে এক্সট্রা, সাথে ভার্সিটির আমি বলছি 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি বইয়ের সকল এমসিকিউ সলভ করেন, আপনি যদি হচ্ছে পুরোপুরি সকল সূত্র ভালো মতো পারেন, আপনি যদি টেস্ট পেপার ভালো করে সলভ করেন, তাহলে আপনার ভার্সিটি অ্যাডমিশনের 70 to 80% সিলেবাস কমপ্লিট এবং আপনি খুবই কনফিডেন্ট থাকবেন 70 থেকে 80% কমপ্লিট। এবং যারা এর চেয়েও ভালো করে পড়ে ফেলতে চান, যারা এর চেয়েও আরেকটু আগাতে, না আমি 70-80% না, আমি 90-95% আগায় থাকবো, তাহলে মাথায় রাখবেন সবাই আপনার ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু শুধু এবং শুধুমাত্র মেইনলি এমসিকিউ আসে। ঠিক আছে, মেইনলি এমসিকিউ। ঢাকা ভার্সিটিতে যদিও রিটেন আছে, কিন্তু ওই রিটেনটা অত টাফ কিছু না, জাস্ট এমসিকিউর মতোই। দেখা যায় এমসিকিউটা নর্মালি লিখলে যেরকম হয় সেরকম, মানে আপনি সৃজনশীল তো প্র্যাকটিস করতেছেন, সৃজনশীলের মতো আসবে। সো রিটেন নিয়ে আপনাকে এক্সট্রা টেনশন করতে হবে না। আপনার ম্যাক্সিমাম ভার্সিটির মেইন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, তার মানে আপনাকে এমসিকিউটা ভালো করে পড়তে হবে। এখন এমসিকিউটা ভালো করে পারতে হলে আপনি কি করলেন, বইয়ের সকল এমসিকিউ 100% পড়লেন, বইয়ের 100% থিওরি কমপ্লিট করলেন, দাগানো লাইনগুলো ভালো করে মাথায় রাখলেন, ওকে, সূত্র খুব ভালো করে পারেন আপনি, আপনার 70 থেকে 80% কাজ শেষ। এরপরে যারা আরো এক্সট্রা জিনিস সলভ করতে চাচ্ছে, এরপরে যারা আরেকটু প্রিপারেশন 70-80% না 95% নিয়ে যেতে চাচ্ছেন, ওরা ফিজিক্সের জন্য এক্সট্রা করে বেসিক ফিজিক্স নামে একটা বই আছে, যেখানে ভার্সিটির কোশ্চেন পাওয়া যায়, ভার্সিটির কোশ্চেন ব্যাংক আসলে ওইটা। কি বললাম? বেসিক ফিজিক্স। ওই বেসিক ফিজিক্স বইটা আপনি পড়বেন। বেসিক ফিজিক্স বইয়ের মধ্যে কি আছে, ওই যে সবগুলো ভার্সিটি কোশ্চেন আছে। সেম ভাবে ওই কেমিস্ট্রির জন্য এরকম কেমিস্ট্রি প্লাস আছে, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি প্লাস। বায়োলজির জন্য হচ্ছে ওই যে বায়োলজির জন্য আপনি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চান, মেডিকেলের জন্য হইলে রয়্যাল গাইড এবং বই। মেডিকেলে মেন হচ্ছে বই, টেক্সট বুক। তারপরে ভার্সিটির জন্য যদি আপনি বায়োলজির প্রিপারেশন নিতে চান, তাহলে রয়্যাল গাইড না, তখন আপনি হচ্ছে বায়োলজি বিচিত্রা বা বায়োলজি প্লাস যে কোনো একটা কিনে দিবেন, বায়োলজি বিচিত্রা বা বায়োলজি প্লাস। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি প্লাস, ম্যাথের জন্য বেসিক ম্যাথ, ফিজিক্সের জন্য বেসিক ফিজিক্স। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এগুলো, এগুলো কেউ পারলে লিখে ফেলবেন তাড়াতাড়ি করে। এই জিনিসগুলো যদি আপনি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে আপনার 95%-এর উপরে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এগুলা কখন? এইচএসসি প্রিপারেশনটা নেওয়ার পরে আপনি এক্সট্রা টাইম পাইছেন তখন। কেউ এইচএসসির প্রিপারেশন পুরোপুরি না নিয়ে এই ধাপগুলা ফলো করবেন না। এই ধাপগুলো যদি আপনি আগে ফলো করে ফেলেন, আপনার আমও যাবে ছাড়াও যাবে। কেন? কারণ আপনি এইচএসসি খারাপ করবেন, আপনি অ্যাডমিশন দিতে পারবেন ঠিক মতো না, আপনার মার্ক কাটা চলে যাবে, আপনি টিকবেন না। কথা বোঝা গেছে? অর্থাৎ আপনি কষ্টটা যে করতেছেন, ইফেক্টিভ ভাবে কষ্টটা করেন। কষ্টটাকে রাস্তায় ফেলে দিলে তো কোনো লাভ নাই, ঠিক না? আপনি আগে ইফেক্টিভ ভাবে আপনার যতটুকু দরকার ততটুকু আগে কভার করেন। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভার্সিটির জন্য কি করতে হবে তাহলে? এক্সট্রা করে আপনাকে বেসিক ফিজিক্স বা বেসিক কেমিস্ট্রি, সরি বেসিক ফিজিক্স, বেসিক ম্যাথ, ভার্সিটিতে যারা পড়তে যাচ্ছেন বিশেষ করে ঢাকা ভার্সিটিতে, বেসিক ফিজিক্স, বেসিক ম্যাথ, কেমিস্ট্রি প্লাস, বায়োলজি বিচিত্রা বা বায়োলজি প্লাস, এই এক্সট্রা 4টা বই আপনাকে এক্সট্রা করে পড়তে হবে। ওকে, কেউ একজন বলেন তো সাউন্ডের কোয়ালিটি কি আসতেছে না? একটু বলবো 1 সেকেন্ডের মধ্যে। ভাইয়া ঠিক সাউন্ড আছে। কি আসতেছে? আসতেছে, ওকে, তাহলে ঠিক আছে। একটু দেখ, সবার হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম, বিকাল টাইমটা এমনিতেও একটু ডেটার প্রবলেম থাকে আসলে, এই জন্য আর কি। ওকে, তাহলে এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। কি ভার্সিটি গেল, সবাই এই পয়েন্টগুলো লিখে রাখবেন, আপনার ফিউচার অনেক কাজে লাগবে। ওকে, অথবা ভিডিওটা আবার দেখবেন, আবার দেখে ওই জিনিসগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, ঠিক করে রাখবেন। ওকে, ঠিক আছে। তারপরে এরপর আসুন হচ্ছে লাস্ট সবচেয়ে কঠিন জিনিস, ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলাতে আপনাকে আলাদা করে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে আমি মেইনলি ফিজিক্স এর কথাটা আজকে বলতেছি, ঠিক আছে? কারণ আমি যদি কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর কথা একসাথে বলতে চাই, তখন আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। একদিন দরকার আমি পুরোপুরি মেডিকেলের জন্য একটা সেশন দিব, কারণ আমরা তো ফ্রি থাকি এখন ফ্রি টাইম। সো মেডিকেলের জন্য একটা সেশন দিব, পুরোপুরি মেডিকেলের জন্য আলাদা। তারপর ভার্সিটির জন্য পুরোপুরি আলাদা একটা সেশন দিব, শুধু ভার্সিটির কথা বলবো। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য পুরোপুরি আলাদা আরেকটা সেশন দিব। ওকে, তখন বাকিটা হয়ে যাবে। এবার আসা, তাহলে বলতেছিলাম কি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ফিজিক্স এর কথা বলবো আজকে। ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশনে ফিজিক্সে ভালো করার জন্য আপনি এইচএসসি এর প্রিপারেশন নিলে আপনার 60 থেকে 70% কভার হবে। দেখা যাবে 30 থেকে 40%-এর মধ্যে বাদ রয়ে গেছে, কারণ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়াশোনা আরেকটু বেশি, ফিজিক্স এর ক্ষেত্রে বিশেষ করে একটু বেশি। এবং ফিজিক্স এর মধ্যে যে বেশিটা, এটা আমি কোত্থেকে পড়বো? এই ফিজিক্স এর এক্সট্রা অংশটা আমি কোত্থেকে পড়বো?
তাহলে আপনি এইচএসসির প্রিপারেশন কমপ্লিট করছেন, দ্যাট ইজ আপনি সকল সূত্র খুব ভালো করে পারেন, আপনি সকল থিওরি মোটামুটি খুব ভালো করে পারেন। এরপরে আপনার প্রথম কাজ হবে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করা। প্রথম কাজ হবে গাণিতিক পদার্থবিজ্ঞান। লেকচার একটা সলভ করতে পারলে ভালো, মেট্রো টেট্রো সলভ করলেও কোনো সমস্যা নেই, লেকচারটা সবচেয়ে ভালো। তাহলে কি বললাম, পুরো এইচএসসি সিলেবাস কমপ্লিট হওয়ার পর আপনার গাণিতিক পদার্থবিজ্ঞান। আমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিন্তু এইচএসসির জন্য বলতেছি না, কেন? কারণ এইচএসসির জন্য আপনি টেস্ট পেপার সলভ করবেন, নট গাণিতিক পদার্থবিজ্ঞান। এইচএসসির জন্য আপনি টেস্ট পেপার সলভ করবেন, নট গাণিতিক পদার্থবিজ্ঞান। ওকে, আচ্ছা, তাহলে বলতেছিলাম কি, ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার কি করবেন, প্রথমত আপনি এইচএসসি পর্যন্ত প্রিপারেশনের যে কথাগুলো বললাম ওগুলো মানবেন। তারপরে সেকেন্ডলি আপনি গাণিতিক পদার্থবিজ্ঞান লেকচার একটা সলভ করবেন। গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করে সেম টেকনিক যেগুলো প্রবলেম গোল করে রাখবেন, কারণ ওগুলাই আপনার রিভাইজ দেওয়ার জন্য কাজে লাগবে। যেগুলো পারছেন ওগুলাতে কোনো দাগ দেওয়ার দরকার নেই, রিভাইজের সময় আপনার হেল্প হবে। এবং মাথায় রাখবেন, আপনি যেই ধাপেই যান না কেন, আগের ধাপটা 100% কমপ্লিট না করে সামনের ধাপে যাবেন। কিরকম? এইচএসসিটা 100% কমপ্লিট না করে আপনি গাণিতিক পদার্থবিজ্ঞান পড়বেন না। গাণিতিক পদার্থবিজ্ঞানটা 100% কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনি পরবর্তী স্টেপে যাবেন না। আপনি বলেন গাণিতিক পদার্থবিজ্ঞান একটু করলেন, পরের স্টেপটাও একটু করলেন, এরকম করলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনি আগে এইচএসসিটা 100% কমপ্লিট করবেন, গাণিতিক পদার্থবিজ্ঞান 100% কমপ্লিট করবেন। গাণিতিক পদার্থবিজ্ঞানটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে, এরপরে গিয়ে আপনি আরেকটা বই করবেন, সেটা হচ্ছে 3 নাম্বার বই, সেটা হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, কি বললাম, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, পুরাতন বইয়ের দোকানে পাওয়া যায়। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকের মধ্যে মানে রিটেন কোশ্চেনও আছে, এমসিকিউ আছে। আপনি দুইটাই সলভ করবেন সেম টেকনিকে, পার্সেন্ট থাকবে, না পার্সেন্ট গোল দাগ দিবেন। এবং এখানে দেখা যাবে 60 থেকে 70% প্রশ্ন আপনি না দেখে পারতে কষ্ট হবে। ঠিক আছে, জেনারেল স্টুডেন্টের 60 থেকে 70% প্রশ্ন না দেখে করতে একটু কষ্ট হবে। যদিও আমি আপনাকে পড়ানোর সময় কিছু বুয়েটের কোশ্চেন আমি আপনাকে করাই দিব, কেন? কারণ বুয়েটের কোশ্চেন মাঝে মাঝে চলে আসে। ঠিক আছে, এই জন্য আমি ওই ইম্পর্টেন্ট টপিক গুলোর কোশ্চেন গুলো আপনাকে করাই দিব আমি। সো আপনি দেখা যাবে প্রায় 80 থেকে 90% কোশ্চেনই পেরে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যেগুলো পারবেন না ওগুলো আপনাকে আলাদা করে মার্ক করে রেখে দিতে হবে ফিউচারের জন্য। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে আপনার এইচএসসি এর প্রিপারেশন 100% কমপ্লিট করা ছাড়া আপনি পরের ধাপে যাবেন না। দ্যাট ইজ কি, গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞানের সব ম্যাথ আপনার কনফিডেন্স আছে আপনি পারবেন, ওই চ্যাপ্টারের সব ম্যাথ আপনি পারবেন। তখন আপনি কনফিডেন্স শেষ হওয়ার পরে, মানে আপনি পুরোপুরি পাওয়ার পরে কনফিডেন্স পাইছেন না আপনি সব ম্যাথ পারবেন গাণিতিক পদার্থবিজ্ঞানের ওই চ্যাপ্টার। তারপর আপনি ওই চ্যাপ্টারের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করবেন, উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করবেন। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক 100% কমপ্লিট হয়ে গেছে, আপনার 95% ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কমপ্লিট। 95% ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কমপ্লিট, এবং আপনি বুয়েটে চান্স পাবেন। আপনি যদি এতটুকু পুরোপুরি কমপ্লিট করতে পারেন, আপনি বুয়েটে চান্স পাবেন শিওর। কেউ আটকাতে পারবেন, কেউ আটকাতে পারবেন। কিন্তু এরপরেও যদি আপনি আরো এক্সট্রা পড়তে চান, কেন এক্সট্রা পড়তে চান? আপনি র্যাঙ্ক ভালো করতে চাচ্ছেন, আপনি বুয়েটে 100-র মধ্যে টিকতে চাচ্ছেন। ঠিক আছে, কারণ আপনি সিএসই পড়তে চান, আপনি বুয়েটে ট্রিপলি পড়তে চান, আপনি বুয়েটে 100-র মধ্যে চান্স পাইতে চান, তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি উদ্ভাসের কনসেপ্ট বুক বইটা পড়তে হবে। উদ্ভাসের কনসেপ্ট বুক বইটা পড়তে হবে এক্সট্রা করে, আপনাকে উদ্ভাসের কনসেপ্ট বুক বইটা পড়তে হবে। এই আপনি আচ্ছা, এক সেকেন্ড। ওকে, আসেন তাহলে বলতেছিলাম কি, আপনি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পর্যন্ত কমপ্লিট করছেন, আপনার 95% প্রিপারেশন কমপ্লিট, আপনি বুয়েটে চান্স পেয়ে যাবেন শিওর। 500-র মধ্যে চান্স পেয়ে যাবেন, এগুলো যদি 100% পারেন আপনি, তা আপনি চাচ্ছেন 100-র মধ্যে চান্স পেতে। আপনি যখন 100-র মধ্যে চান্স পেতে চাইবেন, তখন আপনি এক্সট্রা করে সেলুসার এর বইটা করতে পারেন। ও যে আর বললাম কি, আপনি উদ্ভাসের কনসেপ্ট বুক বইটা করতে পারেন। উদ্ভাসের কনসেপ্ট বুক আছে, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, এবং কি বললাম, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, এবং হচ্ছে সেলুসারের লেকচার পাবলিকেশন পদার্থবিজ্ঞান ফিজিক্স, ও সেলুসারের বইটা করতে পারেন এক্সট্রা করে। ঠিক আছে, তবে এটা কাউকে করতে আমি বলি না, কেন? কারণ আপনি 95% প্রিপারেশন যদি অলরেডি এইচএসসি তে নিয়ে ফেলেন, তাহলে সেটা আপনার জন্য মোর দেন ইনাফ। যদিও ম্যাক্সিমাম চ্যাপ্টারের সময় আপনি এটা করতে পারবেন না, কিছু কিছু চ্যাপ্টারের সময় আপনি করতে পারবেন। সো যেই সব চ্যাপ্টারে করতে পারবেন সেটাই আপনার জন্য লাভ। এবং সবাইকে একটা কথা বলে রাখি, আপনি কখনোই লাফ দিয়ে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যাবেন না। আপনি আগে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করবেন, তারপর গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করবেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছে। এবং এইচএসসির প্রিপারেশন নেওয়া 100% ওই চ্যাপ্টারের এইচএসসির প্রিপারেশন শেষ হওয়ার আগ পর্যন্ত
বাইরের কিছু ধরবেন না। এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এইচএসসিটা ভালো করে নাই পারেন, আপনি 60-70% ভালো করে না পেরে বাকি 30-40% ধরতে গেলে আপনার কোনো কুলি থাকবে না। এই কথাটা সবাই মাথায় রাখবেন। আপনার এইচএসসি তে এবং অ্যাডমিশনে ভালো করার মেইন টেকনিক হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস বারবার পড়া, এক্সট্রা জিনিস পড়া না। ইম্পর্টেন্ট জিনিস বারবার পড়া, ইম্পর্টেন্ট জিনিস আত্মস্থ রাখা, মাথায় রাখা। কারণ আপনাকে মনে করেন আপনি একটা কোশ্চেন প্র্যাকটিস করতে গেলেন, আপনার কোশ্চেনটা পড়তে 10 সেকেন্ড লাগছে, কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করতে আপনার 3 মিনিট 4 মিনিট লাগতেছে, তাহলে তো কোনো লাভ হইলো না, রাইট? আপনি যদি ওই কোশ্চেনটা 10 সেকেন্ড লাগে পড়তে, আপনার ওইটা সলভ করতে লাগবে 30 সেকেন্ড, আপনি 40 সেকেন্ড একটা কোশ্চেন সলভ করতে পারবেন। যখন আপনার এই দক্ষতাটা আসবে, তখন আপনি বুঝবেন আপনার প্রিপারেশন ঠিক আছে। এর আগে পর্যন্ত আপনার প্রিপারেশন ঠিক নাই। আপনাকে যে যেই কোশ্চেনই দেখ না কেন, আপনি 40 সেকেন্ডের বেশি সময় লাগানো মানে আপনার ওই ব্যাপারে প্রিপারেশনটা কমপ্লিট না। এই কথাটা সবাই ভালো করে মাথায় রাখবেন। এবং এবং একই সাথে 3 নৌকায় কেউ পা দিবেন না। অনেকেই দেখলাম ভাই আমি বুয়েটেও পড়তে চাই, আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতেও পড়তে চাই, আমি মেডিকেলেও পড়তে চাই। তিনটাতে পড়ার কোনো দরকার নেই। আপনি যে কোনো এক পাশকে ভালো মতো আঁকড়ে ধরেন, ওই পাশটা যদি আপনি 100% পারেন, ওই পাশটা যদি আপনি 100% পারেন, সাপোজ আপনি বুয়েটের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি যদি 100% বুয়েটের অ্যাডমিশন টেস্টে টিকতে পারেন, আপনি যদি বুয়েটে টিকতে পারেন, আমি বলতেছি আপনাকে, আপনি যদি বুয়েটে টিকতে পারেন, আপনি ঢাকা ভার্সিটিতে র্যাঙ্ক করবেন, আপনি মেডিকেলে চান্স পাবেন শিওর। আপনি যদি বুয়েটে টিকতে পারেন, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পাবেন, আপনি মেডিকেলেও চান্স পাবেন। আমি আপনাকে বললাম, আপনাকে আমি যে প্রসিডিওর বলছি, এই প্রসিডিওর মেনে যদি আপনি বুয়েটে চান্স পাইতে পারেন, আপনি বাকিগুলোতেও চান্স পাবেন। এই জন্য সবাই আগে এইম ঠিক করে ফেলেন, যে কোনো এক পাশকে আঁকড়ে ধরবেন, যে কোনো এক পাশ। আপনার ইচ্ছাটাকে নির্ধারণ করেন। আমি এটা নিয়ে একটা ক্লাস, আমি এটা নিয়ে একটা সেশন করবো ভাবতেছিলাম, যে হচ্ছে কিভাবে মানে আপনি আপনার এইমটা নির্ধারণ করবেন। আপনার 10টা এইম থাকতে পারে না। একজন মানুষের 10টা এইম থাকলে কখনো সে এক পাশেও সফল হবে না, কারণ তখন তার মাথাটা বিক্ষিপ্ত, তার যে কনসেন্ট্রেশনটা আছে সেটা ডিভাইড হয়ে গেছে। না আমি বুয়েটাও পড়বো, আমি মেডিকেলও পড়বো, আমি ঢাকা ভার্সিটিতেও পড়বো, সব জায়গায় টিকতে চাই না। আপনি এক পাশে টিকতে চাইবেন। আপনি এক পাশ যখন 100% করবেন, অন্য পাশগুলোও দেখবেন 70-80% হয়ে গেছে, আপনি চান্স পেয়ে গেছেন। কিন্তু আপনি যদি সব পাশ 20% 20% 20% করে করেন, আপনি কোনো জায়গায় চান্স পাবেন না। ডিরেক্ট আমি আপনাকে বলতেছি, আপনি কোনো জায়গায় চান্স পাবেন না। সো আজকে থেকে নেক্সট টাইম আমি আবার একটা পোল দিব, আমি আশা করব সবাই এক জায়গায় জাস্ট একটা ভোট দিবেন। কারণ আপনি আপনার এইমটা নির্ধারণ করবেন। আর যদি আপনি আপনার এইম নির্ধারণ করতে না পারেন, তাহলেও আমাকে জানাবেন, আমি এটা নিয়েও একটা সেশন করব। তাহলে এতটুকু হচ্ছে আপনার এইচএসসির প্রিপারেশন, এবং এইচএসসির টাইমে কিভাবে এক্সট্রা কিছুটা অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে রাখা যায়। তবে সবাই ভালো করে এইচএসসির ব্যাপারটা আমি যেটা বলছি ওইটা আগে আপনি মানবেন। ওইটা যদি মানেন, আপনি যদি ওইটা 100% মানতে পারেন, অ্যাডমিশন পর্যন্ত যদি আপনি ওইটা মানতে পারেন, আপনাকে আমি বলবো যে আপনি কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে মাস্ট চান্স পাবেন শিওর। আপনাকে এক্সট্রা কিচ্ছু করতে হবে না। আমি যে প্রসিডিওর বলছি এটা যদি আপনি 100% একদম অ্যাডমিশন পর্যন্ত 100% মেনে যান, হয়েছে। এবং আরেকটা কথা সবাই মাথায় রাখবেন, এই কথাটা সবাই অনেক বেশি ভুল করে, সেটা হচ্ছে আপনি কতটা বেশি পড়লেন সেটা কখনো ফ্যাক্ট না। আপনি কত বেশি পড়লেন সেটা কখনো ফ্যাক্ট না। আপনি কতটা ইম্পর্টেন্ট জিনিস পড়লেন সেটা ফ্যাক্ট, এবং ওই ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে আপনি কতটুকু মাথায় রাখবেন সেটা ফ্যাক্ট। নট আমি কতটুকু, ভাই আমি তো 3টা ফিজিক্স বইয়ের সকল ম্যাথ 100% পড়ছি, এখন আমি একটা কোশ্চেন দিলাম, না আমি তো ভাই এটা একটু পারতেছি না, আসলে একটু রিভাইজ দিয়ে আসা দরকার, লাভ নাই। আপনি 3টা বই পড়ে কোনো লাভ নাই। একটা বই পড়েন, ওইটা 100% যদি পারেন আপনি ওই 40 সেকেন্ডের মধ্যে, 40 সেকেন্ড, কারণ টাইম একটা বড় ফ্যাক্টর। আপনি 1 ঘন্টা বসে বসে একটা কোশ্চেন সলভ করে তো লাভ নাই। 40 সেকেন্ডের মধ্যে যদি আপনি ওই কোশ্চেনটা পারেন, তারপর আপনি বুঝবেন যে না, আমি আমার পড়াটা ঠিকভাবে পড়ছি। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে 1 সেকেন্ডের মধ্যে বলেন, নামাজের টাইম হয়ে গেছে। আশা করি সবার সব প্রশ্নের অ্যান্সার আমি মোটামুটি দিয়ে ফেলছি। তাও কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে বলবেন, দ্রুত, কারো তাড়াতাড়ি। কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে বলবেন।